আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। বাসায় কিভাবে সহজভাবে সালামি বা সসেজ তৈরি করতে পারবেন সেই রেসিপি নিয়ে আমার আজকের আয়োজন। বাইরে থেকে খুব দাম দিয়ে আমরা এই সালামি কিনে থাকি, কিন্তু বাসায় এটা তৈরি করা অনেক সহজ। বাচ্চাদের তো এটা খুবই পছন্দ। বাইরে থেকে কিনে আনা সালামি যে স্বাস্থ্যকর নয় এটা আমরা সবাই জানি। বাসায় আছে এমন কিছু উপকরণে খুব সহজে এটা তৈরি করতে পারবেন এবং সংরক্ষণ করতে পারবেন 2 মাস। এই রমজানে আমার চ্যানেলে থাকছে বিভিন্ন রকম খাবারের আয়োজন, তাই সকল রেসিপিগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। আমি আপনাদেরকে চিকেন সসেজ তৈরি করে দেখাবো, সেই জন্য আমি এখানে 400 গ্রাম মুরগির কিমা নিয়েছি। আপনারা চাইলে গরুর কিমা এখানে ব্যবহার করতে পারেন। এখন এই মুরগির কিমার সাথে আমি 1/4 কাপ পেঁয়াজকে একটু ব্লেন্ড করে নিচ্ছি। পেঁয়াজটা আধা ভাঙা অবস্থায় থাকবে। কিমার সাথে এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবং 1.5 টেবিল চামচ পরিমাণ ময়দা। আপনারা যদি একটু নরম ধরনের সসেজ খেতে পছন্দ করেন তাহলে এখানে ময়দার পরিমাণটা একটু কমিয়ে নিতে পারেন। এর সাথে আরও দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ রসুন বাটা, আদার গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ, আপনারা চাইলে আদা বাটাও ব্যবহার করতে পারেন, আর 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। টেস্টিং সল্ট দিচ্ছি আধা চা চামচ, চিলি ফ্লেক্স বা শুকনো মরিচের ফাঁকি দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। কতটুকু ঝাল পছন্দ করেন সেটার উপর নির্ভর করবে। লবণ দিয়েছি স্বাদ মতো, আর দিয়ে দিচ্ছি একটা ডিম। আপনারা যদি ডিমটা ব্যবহার করতে না চান, ডিমের পরিবর্তে 4 টেবিল চামচের মতো পানি এখানে ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রে আপনাদেরকে অল্প অল্প করে পানিটা দিতে হবে এবং মিশ্রণ তৈরি করে নিতে হবে ভালো মতো মথে। ঠিক এরকম একটা স্টিকি মিশ্রণ তৈরি হবে। ভালো মতো মেখে এর মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এটা সুন্দর রং দিবে এবং সেই সাথে আরেকটু ঝাল করবে। আপনারা যদি ঝাল কম পছন্দ করেন সেক্ষেত্রে এই স্টেপটা বাদ দিতে পারেন। বাটার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এখানে একটা বিষয় বলে রাখি, আপনারা যেই চিকেন কিমাটা ব্যবহার করছেন সেটা যদি স্কিন সহ এবং ফ্যাট সহ কিমাটা বানানো হয় তাহলে এখানে বাটার দেওয়ার প্রয়োজন নেই। আমি এখানে মুরগির বুকের মাংস ব্যবহার করেছি এবং কোনো স্কিন বা ফ্যাট আমি এটার মধ্যে রাখিনি, সেই জন্য আমি 2 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়েছি। এখন একটা প্লেটের মধ্যে একটু তেল গ্রিস করে নিয়েছি। এই সসেজের কিমাটাকে আমি এখন শেপ দেব। এর শেপটা কীরকম হবে সম্পূর্ণ নির্ভর করছে আপনাদের পছন্দ অনুযায়ী। আমি যেহেতু পরবর্তীতে হটডগ বানিয়ে দেখাবো আপনাদেরকে, তাই হটডগের সাইজ করে আমি সসেজগুলোকে বানিয়ে নিচ্ছি এবং একটু ছোট সাইজ করেও আমি কিছু সসেজ বানিয়ে নেব। আপনারা চাইলে এই পুরোটা মিশ্রণ দিয়ে একটা সালামি তৈরি করতে পারেন, যেটাকে আপনারা পরবর্তীতে কেটে কেটে খেতে পারেন। সংরক্ষণের সুবিধার্থে এবং পরবর্তী ভিডিওর কথা মাথায় রেখে আমি এগুলোকে হটডগের সাইজ করেছি। যাই হোক, আমি এখন এগুলোকে একটা অ্যালুমিনিয়াম ফয়েলের মধ্যে ভালো মতো পেঁচিয়ে নেব। পেঁচানোর সময় আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন, এটা যেন ঠিক ভালো মতো সসেজের গায়ে লেগে থাকে। অ্যালুমিনিয়াম ফয়েলটাকে হালকা প্রেস করে করে একটু চাপ দিয়ে দিয়ে আপনাদেরকে এই ভাঁজটা করে নিতে হবে। অতিরিক্ত জোরে চাপতে যাবেন না, তাহলে অ্যালুমিনিয়াম ফয়েলটা ফেটে যেতে পারে এবং পরবর্তীতে এটার ভেতরে পানি ঢুকে যেতে পারে। তাই আলতো হাতে এই কাজটা করে নিতে হবে এবং ঠিক এইভাবে 2টা পাশ মুড়িয়ে দিতে হবে। একটা সাইড মুড়িয়ে দিয়ে অপর সাইড থেকে একটু চাপ দিয়ে ভেতরের দিকে ঢুকিয়ে দিতে হবে, তাহলে এটা একদম ভালো মতো শেপ অনুযায়ী থাকবে। ভালো মতো পেঁচিয়ে এটাকে আমি রেখে দিচ্ছি এবং এই পর্যায়ে এটাকে হালকা এভাবে প্রেস করে সাইজ করে নিচ্ছি। ঠিক এইভাবে আমি পরবর্তী যে সসেসগুলো আছে সেগুলোকেও মুড়িয়ে নেব। আপনারা মোড়ানোটা একটু ভালো মতো খেয়াল করুন। এই পর্যায়ে যদি কোনোভাবে অ্যালুমিনিয়াম ফয়েলে ফাটল ধরে যায় কিংবা কোনোভাবে ছিদ্র থাকে তাহলে কিন্তু পরবর্তীতে এটা সিদ্ধ করার সময় ভেতরে পানি ঢুকে যাবে, সসেজের শেপটা নষ্ট হয়ে যাবে এবং স্বাদটাও নষ্ট হয়ে যাবে। আমি ভালো মতো এগুলোকে পেঁচিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আপনারা যখন একটু এভাবে প্রেস করবেন সেই সময়ও খেয়াল রাখবেন যেন অনেক জোরে প্রেস না করা হয়, তাহলে এটা ফেটে যেতে পারে। সবগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। বানিয়ে নেওয়ার পর আবারও একটু চেক করে দেখবেন যে কোনো জায়গায় কোনো ছিদ্র আছে কি না। এখন আমি এগুলোকে সিদ্ধ করার জন্য পানি বসিয়ে দিয়েছি চুলায়। চুলার আঁচটা মিডিয়ামে রেখে পানিটা যখন একদম বল ফুটতে শুরু করেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সসেজগুলো। এখন চুলার আঁচটা একদম মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝিতে করে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে সেদ্ধ করতে হবে 20 মিনিটের জন্য। এই সময়টাতে আপনারা চাইলে এভাবে পাতিলের হাতলটা ধরে এভাবে নাড়িয়ে দিতে পারেন যেন সসেজগুলো একটু উল্টে পাল্টে যায়। 20 মিনিট পরও আমার সসেজগুলো তৈরি হয়ে গেছে। আমি আপনাদেরকে একটু খুলে দেখিয়ে দিচ্ছি।
এত চেক করার পরেও খেয়াল করুন আমার একটা দুটো সসেজ কিন্তু একটু ফুলে উঠেছে, তার মানে এগুলোর মধ্যে কোনোভাবে হয়তো একটা দুটোর মধ্যে পানি ঢুকেছে। তাই আমি আপনাদেরকে বলছি বারবার খেয়াল করবেন যেন কোনোভাবে ফাটল না থাকে বা ছিদ্র না থাকে। অন্যদিকে একটা পাত্রে আমি নিয়েছি ঠান্ডা পানি এবং এর মধ্যে যেই সসেজগুলো আছে গরম অবস্থাতে সেগুলোকে এই ঠান্ডা পানির মধ্যে ছেড়ে দিতে হবে এবং 2 থেকে 3 মিনিটের জন্য অপেক্ষা করতে হবে। 2 থেকে 3 মিনিট পর কিছুটা ঠান্ডা হয়ে গেলেই আপনারা এভাবে সসেজটা বের করে নিতে পারবেন খুব সহজেই। বাসায় কোনো জিনিস তৈরি করার একটা অনেক বড় সুবিধা হলো এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কিছু উপকরণ বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। যেমন এখানে আমি ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। সাধারণত আমরা দোকান থেকে যেই সসেজগুলো কিনি সেগুলোতে ঝালের পরিমাণটা কম থাকে। আমি আপনাদেরকে কাছ থেকেও একটু দেখিয়ে দিয়েছি, দেখুন এটা কতটা পারফেক্ট হয়েছে, খেতেও খুবই মজা হয়েছে এবং আমি আপনাদেরকে একটা কেটেও দেখিয়ে দিয়েছি। ভেতরটা দেখুন একদম পুরোট হয়েছে দোকানের মতোই। তাই আপনারাও চেষ্টা করবেন এভাবে বাসায় তৈরি করে নিতে। বাইরের অস্বাস্থ্যকর সসেজগুলো আর বাসায় আনবেন না, বাচ্চাদেরকেও খেতে দিবেন না। এখন আমি এগুলোকে সংরক্ষণের বিষয়টা বলে দিচ্ছি। আমি যেহেতু এটাকে এরকমও হতে পারে যে একটা বা দুটো সসেজ বের করে হয়তো আমি খাবো, সেক্ষেত্রে আমি এরকম প্লাস্টিক র্যাপে আগে পেঁচিয়ে নিই, তারপর এগুলোকে একটা পলিথিন ব্যাগে করে সংরক্ষণ করি। এই প্লাস্টিক র্যাপে পেঁচিয়ে নেওয়াটা পুরোপুরি অপশনাল। আমার কাছে মনে হয় এতে স্বাদটা বেশি সময় ধরে অক্ষুণ্ণ থাকে এবং সেই সাথে অনেক সময় দেখবেন যে পলিথিনে বা বক্সে রাখার কারণে সসেজের উপরে কিছুটা বরফ কণা জমে, সেটা আর জমতে পারে না এরকম প্লাস্টিক র্যাপ দিয়ে যদি পেঁচিয়ে রাখা হয়। তো এটা আপনাদের চয়েস, আপনারা চাইলে এভাবে প্লাস্টিক র্যাপ দিয়ে পেঁচাতে পারেন কিংবা সরাসরি একটা বক্সের মধ্যে রেখে দিতে পারেন। আমি আমার সুবিধার জন্য পলিথিন ব্যবহার করি। ফুড গ্রেড পলিথিন ব্যবহারের সুবিধা হচ্ছে এটাকে পরবর্তীতে আমি বের করে পলিথিনটা ফেলে দিতে পারবো, আমার আর একটা আধোয়া বাড়তি হবে না এবং সেই সাথে এটা ফ্রিজেও জায়গা কম নিবে। এখন আমি এটাকে খুব ভালো মতো পেঁচিয়ে রেখে দেব। এটা কমপক্ষে 2 মাস সংরক্ষণ করা যাবে। এছাড়া আপনারা এর চেয়ে বেশিও সংরক্ষণ করতে পারেন, কিন্তু যেহেতু খাবার এবং এতে আমরা কোনো প্রিজারভেটিভ ব্যবহার করিনি তাই যেন 2 মাসের মধ্যেই খেয়ে শেষ হয়ে যায়। এই ছিল আমার আজকের আয়োজন। বরাবরের মতোই চেষ্টা করেছি আপনাদের সামনে সহজভাবে রেসিপিটা তুলে ধরতে। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি উত্তর দেবো ইনশাল্লাহ। আগামী অনেক ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। কিপ ওয়াচিং ভোজন বিলাস বাই আলাইসা। আর হ্যাঁ, এই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।